দ্বিতীয় পরিচ্ছেদ গান। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সেরা কবি। তিনি কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সহ সাহিত্যের প্রায় সকল শাখায় অবদান রেখেছেন। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। তার লেখা আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তোমাদের পড়ার জন্য নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দেওয়া হলো। গানটি তার রাজা নাটক থেকে নেওয়া হয়েছে। আমরা সবাই রাজা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাঁধা নই দাসের, রাজা ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্ত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। এটি হচ্ছে একটি গান। তোমরা এটি সুর করে পড়ার চেষ্টা করবে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, দেখো। চড়ি মানে হচ্ছে ঘুরে বেড়াই। ত্রাস মানে হচ্ছে ভয়। দাসত্ব মানে হচ্ছে পরাধীনতা। বিফলতা মানে ব্যর্থতা। বিষম আবর্তন ভীষণ ঘূর্ণিপাক। মোদের মানে হচ্ছে আমাদের। রাজত্ব মানে হচ্ছে রাজ্য। শনে মানে সাথে, শর্ত মানে অধিকার। গান গাই। শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা সবাই রাজা গানটি সবাই মিলে গাই। এটি তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে একসঙ্গে মিলে সুর করে গানটি পড়বি। গান বুঝি। উপরে গানে কি বলা হয়েছে তা আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগের দল আলোচনা করে কাগজে কিছু প্রশ্ন লেখো। গান থেকে আমরা কি বুঝলাম তা বোঝার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা এই গান থেকে আমরা কি বুঝতে পেরেছি। তো আমরা এটাকে দুটি দলে ভাগ করেছি। চলো এটা দেখি। উপরের গানে কি আলোচনা করা হয়েছে আমরা দলগতভাবে বোঝার চেষ্টা করেছি এবং আমরা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দুটি দলে ভাগ হয়েছি। আমরা সবাই রাজা এই গানটি কেমন বুঝতে পেরেছি তা প্রশ্ন করার মাধ্যমে তা যাচাই করব। যেমন দেখো, কদল কদল প্রশ্ন তৈরি করেছে, রাজার রাজত্ব কেমন। 2, রাজার রাজত্বে সকলের রাজা কেন। ত্রাসের দাসত্ব বলতে কি বোঝায়। রাজা সকলকে কি দেন। 5, রাজা কিভাবে সম্মান ফিরে পান। খদল কিসের মধ্যে প্রজাদের কেউ খাটো করে রাখেনি। 2 নম্বর, রাজার রাজত্বে প্রজারা কিভাবে চলে। 3, রাজার সাথে প্রজারা কিভাবে মিলবে। 4, আমরা সবশেষে কার পথে চলি। 5, বিফলতার বিষম আবর্তে বলতে কি বোঝায়। এইভাবে তোমরা দল হয়ে এমন করে প্রশ্ন তৈরি করবে এবং একদল অন্য দলকে প্রশ্ন করে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে যে এই গানটি থেকে আমরা কেমন কি বুঝতে পেরেছি। বুঝে লিখি। আমরা সবাই রাজা গানটি পড়ে কি বুঝতে পারলাম তা নিচে লেখো। তাহলে চলো আমরা এটা নিচে লিখে দেখি আমরা কেমন কি বুঝতে পেরেছি। আমরা এমনভাবে লিখতে পারি, আমরা সবাই রাজা গানটি পড়ে আমরা কি বুঝলাম তা নিচে তুলে ধরা হলো। আমরা সবাই রাজা গানটির মূল ভাব স্বাধীনতা, শক্তি ও ঐক্য। গানটি অধিকার চেতনার, মানুষের সমতা, গণতান্ত্রিক চেতনা গান এটি। দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাধীন ও স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকতে পারার মনোভাব নিয়ে গানটি রচিত। শিশু মনে দেশ ও দশের প্রতি দায়বদ্ধতা ও সকলকে সম্মান করার মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা হচ্ছে এতে। এছাড়া সবাইকে সঙ্গে নিয়ে সমান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে রাজা যেন ব্যর্থ না হয় তাও গানটিতে আভাসিত হয়েছে। এছাড়াও আমরা সবাই রাজা গানটির মধ্যে আরেকটি অন্তর্নিহিত ভাব রয়েছে, তা হলো স্রষ্টা ও সৃষ্টিকে
একই অস্তিত্ব হিসেবে কল্পনা করা। এখানে রাজা হচ্ছেন একজন পরম স্রষ্টা বা সত্তা, যিনি তার সৃষ্টিকে স্বাধীনতা দিয়েছেন যা তা খুশি করার। কিন্তু নির্দিষ্ট সময় শেষে আমরা স্রষ্টার কাছেই শেষে মিশি, কারণ আত্মার সাথে পরমাত্মার মিলেমিশে একাকার হয়ে যায়। স্রষ্টার কাছে যেমন ছোট বড় কোনো ভেদাভেদ নেই, তার রাজ্যে সাম্যের রাজ্য, সেখানে ছোটখাটো বা উঁচু নিচু বলে কিছু রাখা হয় না। স্রষ্টা সকলকে ভালোবাসেন, সকলকে আপন করে নেন এবং সকলকে আপন করে নেওয়ার মাঝে তিনি সৃষ্টির কাছ থেকে সম্মান ও শ্রদ্ধা পান। রাজা ও স্রষ্টার রাজত্বে কেউ দাসত্বের শৃঙ্খলে বন্দী নয়, সকলে সকলের মতো আপন মতো চলবে, শেষে রাজা বা স্রষ্টার সাথে সঙ্গে মিলবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এটি শিশুতোষ গানের মধ্যে দিয়ে নিজের রাজা ভাবনা, স্রষ্টা এবং চলমান সমাজের গণতান্ত্রিক ভাবনাকে ফুটিয়ে তুলেছেন, যেখানে হয়তো তিনি ইঙ্গিতে বলতে চেয়েছেন একজন রাজা বা শাসককে কেমন হতে হয়, তার রাজ্য যেন ত্রাসের রাজত্ব না হয়, সেখানে যেন সবাই আপন মতো চলতে পারে। এটি ছিল আমরা এই গল্প পড়ে কি বুঝতে পারলাম। তারপরে এখানে দেওয়া আছে, দেখো, গানের বৈশিষ্ট্য খুঁজি। কবিতার সাথে গানের কি কি পার্থক্য আছে দলে আলোচনা করে বের করো। গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, নিচে প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বের করার চেষ্টা করো। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে আমরা দেখব গানের সঙ্গে কবিতার কোনো মিল আছে কিনা। পরপর 2 লাইন শেষে কি মিল শব্দ আছে? হ্যাঁ, কবিতার সাথে পরপর 2 লাইন শেষে এটির মিল শব্দ আছে। হাত তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? হ্যাঁ, এটি হাত তালি দিয়ে দিয়ে পড়া যায়। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না, এগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় না। লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ, লাইনগুলো সুর করে পড়া যায়। এটি কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, গান হচ্ছে পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা? না, গান গদ্য ভাষায় লেখা হয় না। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, এই গানের মধ্যে কোনো কাহিনী নেই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, এর মধ্যে কোনো চরিত্রও নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়? হ্যাঁ, এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? হ্যাঁ, এর মধ্যে অনেক সংলাপ আছে। এটি কি অভিনয় করা যায়? হ্যাঁ, গান অভিনয় করা যায়। তাহলে এই ছিল এই ছকের কাজ। তারপরে আছে গান কি। কোন একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয়। কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায়। গানেও এক লাইনের শেষে শব্দের সঙ্গে পরের লাইনে শব্দের শেষের মিল থাকে। তবে কোনো একটা মিল গানের মধ্যে বারে বারে ফিরে আসে। কবিতা আবৃত্তি করা হয়, গান গাওয়া হয়। গানের সুর ও তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়। এর মধ্যে সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম, পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয়। অন্যদিকে তাল ঠিক রাখার জন্য তবলা, ঢোল ইত্যাদি ব্যবহার করা হয়। যিনি গান লেখেন তাকে বলা হয় গীতিকার, যিনি গানে সুর দেন তাকে বলা হয় সুরাকার, আর যিনি গান গেয়ে শোনান তাকে বলা হয় গায়ক বা শিল্পী। এই ছিল গান।